সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন করোনায় স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। দর্শক, আপনারা জানেন যে আমরা করোনা ভাইরাসের এক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি এবং আমরা জানি না আসলে আমাদের ভবিষ্যৎ কি। সম্পূর্ণ অনিশ্চিত এক ভবিষ্যতের পথে আমরা এগিয়ে চলছি। আমরা জানি না ভ্যাকসিন কবে আসবে বা আদৌ কি আসবে কিনা, বা আসলেও সেই ভ্যাকসিন কতটুকু কার্যকর হবে সেটা নিয়ে বিশেষজ্ঞরাও সন্দিহান। এমন একটি পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন যে প্রিভেনশন এবং প্রিভেনশন এটাই হচ্ছে শেষ কথা। কিভাবে সতর্ক থাকতে হবে, কি করতে হবে এবং কাদের জন্য ঝুঁকি বেশি, এই বিষয়গুলো মাথায় রাখা অবশ্যই প্রয়োজন। এই বিষয়গুলো নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব। আর আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হবেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা এবং স্বনামধন্য দুজন চিকিৎসক। আমাদের অনুষ্ঠান শুরুতেই আমাদের যে আমন্ত্রিত অতিথিরা আছেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হবেন 21 পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং সাবেক ডিন মেডিসিন অনুষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আরও যুক্ত হবেন ডাক্তার এম এ হালিম খান, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। দর্শক, আমাদের অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। যেই নাম্বারটিতে ফোন করতে হবে সেটি একটু পরপর টিভি স্ক্রলে দেখানো হচ্ছে। এছাড়া ফেসবুকে আমাদের এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারবেন। স্যার, আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আব্দুল্লাহ স্যারের কাছে আসবো যে স্যার, আমাদের দেশে এখন করোনা সংক্রমণের যে একটা অবস্থানে আমরা আছি, স্যার আপনি একজন অত্যন্ত খ্যাতনামা এবং অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক। স্যার, এই পরিস্থিতিতে আসলে আপনার মতামতটা কি, বা আমরা আসলে এখন কোন অবস্থানে আছি? ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। এটা তো আগস্ট মাস, শোকের মাস। আমি শুরুতেই স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এবং তার যারা পরিবারবর্গ এই ঘাতকদের নির্মম আঘাতে এই মাসে শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আপনি জানেন যে অনেক লোক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা আমাদের ছেড়ে চলে গেছেন এই করোনার সংক্রমণে, তারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। অনেকেই কিন্তু এখনো আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, আইসিইউতে আছেন, ভেন্টিলেটরে আছেন, তাদেরও আমি দ্রুত রোগ মুক্তি কামনা করি। তো আপনি যে কথাটা বললেন, আমরা করোনার এখন কোন পর্যায়ে আছি বা এখন কি, আসলে তো ওটা আমাদের তো প্রথম শনাক্ত হয় 8ই মার্চ এই বছরই, যদি চায়নাতে হয়েছে ডিসেম্বরে। তো দিন দিন কিন্তু সংক্রমণ বেড়েই চলছে। গত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে সংক্রমণের জোর খুব যে বাড়ছে তা বলবো না, প্রায় একই রকম 2000-3000 বাড়ছে, একটু এদিক ওদিক বাড়া কম হচ্ছে, কিন্তু কমছে না, এটাও সত্য। এবং মৃত্যুর ঝুঁকি কম বেশি কিন্তু বেড়েই যাচ্ছে, এবং আজকেও প্রায় 39 জন মারা গেছে, গতকাল 41 জন ছিলেন, তার আগে 41 জন, মানে ডেইলি কিন্তু মৃত্যুর মিছিলটা একদম কমছে না। তো আমরা এখনো বলতে পারি, তবে পর্যালোচনা করলে একটা কথা বলা যায় যে যেহেতু বাড়ছে না বা কমছেও না, এটা আমরা স্ট্যাটিক বলি বা প্ল্যাটু ফেজ বলি, একই রকম। কিন্তু আসলে আমরা যেটা আপনি শুরুতে বলছেন, এটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমরা চলছি। শুধু আমাদের দেশে না, পৃথিবীর অনেক দেশ কিন্তু একই অবস্থা, অনেক দেশ কিন্তু আরো বেড়ে যাচ্ছে, এটাও সত্য। তারপরও এটা আসলে কতদিন এইভাবে চলবে, আসলে কতদিন পরে কমবে, একদম নিশ্চিত কিন্তু বলা যাচ্ছে না। এটা আমরা বলতে পারতাম, আমাদের কিন্তু একটা ধারণা ছিল, এটা জুন জুলাইতে সম্ভবত পিক ছিল, আমাদের বিশ্বাস ছিল যে জুলাই শেষে বা অগাস্টের শুরুতে হয়তো কমে যাবে। কিন্তু সমস্যা যেটা হয়ে গেল, জনগণের একটা বিশাল অংশ একবারেই বলতে পারেন উদাসীন, একেবারে সচেতন না, বা বলতে পারেন যারা সহনশীলতা গ্রহ করে গেছে, অনেকে একদম ড্যাম কেয়ার, করোনা আছে বলে কিছু মনেই করে না। ইভেন যদি ঢাকা শহর বা যে কোনো শহর, ইভেন গ্রামেও যদি দেখেন, মানুষের মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্কের কোনো ভাবই নাই। তারা তার মতো করে তার জীবন জীবিকা চলার জন্য যা যা করা দরকার, রাস্তাঘাটে চলাফেরা, দোকানে হাট বা অফিস আদালত খোলা, সব জায়গায় যার মতো করে চলছে। মানুষ সব জানে যে একটা সংক্রমণের ঝুঁকি কমে নাই, চলছে, বাচ্চাগুলো কিন্তু জানেও, ম্যাক্সিমাম লোক কিন্তু জানে, জানার চেষ্টাও করে। তারপরেও তারা বলতে পারেন যে খুব ভয়হীন ভাবে, একদম আতঙ্কের কোনো ভাবই নাই, তারা কিন্তু চলাফেরা করছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, সংক্রমণের হার যদিও খুব বাড়ে নাই, আসলে কমছে না। বিশেষ করে যে গত ঈদের মধ্যে অনেক লোক বাড়ি চলে গেছে, কোরবানি দিচ্ছে, আসা যাওয়া চলাফেরা, এতেও তো সংক্রমণের ঝুঁকিটা বেড়েই গেছে, ঝুঁকিটা বাড়ছেই। অনেকে তো এখনো শহরে ফেরত, সবাই হয়তো এসে সারে নাই, সবাই আসতেছে। তাতে আমরা দেখছি যে ইভেন গ্রামেও কিন্তু আমরা কিন্তু রোগীর খবর পাচ্ছি, অনেকে গ্রামে চলে গেছেন, ঈদের মধ্যে কোরবানি দিচ্ছেন।
এবং ওই ভাইরাস হয়তো অনেকে বহন করে নিয়ে গেছে, ওই গ্রামে ছড়াই দিয়ে আসছেন, আবার চলে আসতেছেন। এই যে আসা যাওয়া চলাফেরা, এতে কিন্তু সংক্রমণের ঝুঁকির মধ্যে আমরা কিন্তু রয়ে গেছি। আমরা বলতে পারছি না আসলে কবে কমবে। এর কারণটা হলো ওটা তো মারাত্মক ছোঁয়াচে। এটার রক্ষা, এটার থেকে বাঁচার একটাই উপায়, মানুষ যদি শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব মেনটেন করে চলে। কিন্তু সেভাবে আমরা কেউ চলছি না। একদম গাদাগাদি করে গায়ে ধরে গা দিয়ে দেখবেন হাটে ঘাটে, বাজারে, ফুটপাতে, অফিস, আদালতে, রেস্টুরেন্ট, সব থেকে আমরা যার যার মতো করে চলছে। ফলে আমরা এখনো আমরা সংক্রমণের ঝুঁকিতেই আছি, মৃত্যুর ঝুঁকি এই জন্যই বাড়ছে। এবং এটা আসলে কবে যাবে এটা কিন্তু নিশ্চিন্ত করে বলা যাচ্ছে না। যদি আমরা আরো একটু সচেতন না হই, স্বাস্থ্যবিধি যদি না মানি, বিশেষ করে একটা কথা বারবার আমি আগেও বলে আসছি, এখনো বলি, অন্তত সবাই যেন মাস্ক পরেন। কিন্তু আমরা দেখবেন রাস্তাঘাটে ঘুরলে দেখা যায় ম্যাক্সিমাম লোক কিন্তু মাস্ক পরে না। মাস্ক পরলে অন্তত 70-80% এই সংক্রমণ থেকে কিন্তু বাচ্চা যেত। মাস্ক না পরলে, বিশেষ করে শহরে তো অনেকে পরে না, আর গ্রামে গঞ্জে তো মাস্ক তো মানুষ জানেও না, বুঝেও না, বোঝার চেষ্টাও করে না, পরেও না। সুতরাং আমরা তো ঝুঁকির মধ্যে আসলে রয়ে গেছি এখনো, এটা আমাদের স্বীকার করতেই হবে আর কি। আচ্ছা স্যার, আপনার কাছে বর্তমান পরিস্থিতি নিয়ে আবার ফিরে আসবো। আমি একটু হালিম স্যারের কাছে আসি যে স্যার, আপনি একজন ডায়াবেটিস এবং হরমোন বিশেষজ্ঞ, এবং আমরা জানি যে করোনার ঝুঁকিটা বেড়ে যায় যাদের মধ্যে কোমরবিডিটি আছে, এবং তার মধ্যে কিন্তু ডায়াবেটিস অন্যতম। এবং আমাদের দেশে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু স্যার কম না, অনেক বিশাল অংশ জুড়ে একটা এক শ্রেণীর মানুষ কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত। তো আসলে এই ডায়াবেটিসের সাথে করোনার ঝুঁকি, এই মানে কোরিলেশনটা কিভাবে করবেন আপনি? হ্যাঁ, আসলে কোরিয়াতে কিছুদিন আগে একটা স্টাডি হয়েছে। ওরা বলেছে যে সবচেয়ে বেশি বড় রিস্ক ফ্যাক্টর যেটা, সেটাকে তারা ডায়াবেটিস বলেছে। এটার কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে আসলে ডায়াবেটিস থাকলেই দেখা যায় যে অন্য অসংক্রামক ব্যাধি, যেমন হার্টের সমস্যা হয়, স্ট্রোক হয়, কিডনির সমস্যা হয়, এরকম মাল্টিপল অর্গানকে কিন্তু ইনভলভ করে। তাহলে এই ডায়াবেটিস ইটসেলফ সে নিজেই কিন্তু এই করোনার জন্য অনেক ক্ষতিকারক। আবার এই ডায়াবেটিস কিন্তু আরো গুরুত্বপূর্ণ আরো কিছু অসংক্রামক ব্যাধি তৈরি করে, যেগুলো আমি উল্লেখ করেছি। এছাড়াও আরো অনেক অসংক্রামক ব্যাধি আছে। সে কারণে আসলে টোটাল যখন আমরা যোগ করব, যে সকল কোমরবিডিটি মিলিয়ে কিন্তু দেখা যায় যে নাম্বার ওয়ান ডায়াবেটিস চলে আসে। যদিও আমরা বলি যে হার্টের সমস্যা থাকলে তার মৃত্যুর ঝুঁকি 10%, বা ডায়াবেটিস থাকলে 3 থেকে 7% ঝুঁকি। কিন্তু যেহেতু ডায়াবেটিস থেকেই তার ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে, বা ডায়াবেটিস থেকেই তার কিডনি নষ্ট হচ্ছে, ডায়াবেটিস থেকেই তার কিন্তু স্ট্রোক হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টের কিন্তু টোটাল যে রিস্ক কিন্তু অনেক বেশি হয়ে যায়। সেই জন্য আমরা বলবো যে এই সময়ে আসলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকাটা খুবই জরুরি। একজন ডায়াবেটিসে আক্রান্ত মানুষের যদি কোভিড হয়, তাহলে কিন্তু নানা কারণেই কিন্তু তার ব্লাড সুগার লেভেলটা কিন্তু আনকন্ট্রোল হয়ে যেতে পারে। আপনি যেটা উল্লেখ করেছেন, যে প্রথম কথা হলো যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ কিন্তু এখন প্রায় ঘরবন্দি আমরা করে ফেলেছি। তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমরা বলেছি যে তোমার বাইরে যাওয়া যাবে না, সারাদিন বাসায় অবস্থান করতে হবে। এই বাসায় অবস্থান করার কারণে তার দেখা যাচ্ছে যে তার লাইফস্টাইলের অনেক পরিবর্তন হয়ে গেছে, সুগার লেভেল বেড়ে যাচ্ছে। আর বাসায় অবস্থান করার কারণে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো ভিটামিন ডি এর অভাব দেখা দিচ্ছে অনেকের। এই ভিটামিন ডি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন অকার্যকর করে। ভিটামিন ডি এর অভাব যদি থাকে, তাহলে ইনসুলিন অকার্যকর হয়ে যায় এবং ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। এছাড়াও আমরা যে ট্রিটমেন্টের পার্ট হিসেবে কিন্তু স্টেরয়েড ইউজ করে থাকি, এই স্টেরয়েডের জন্য কিন্তু ব্লাড সুগার বেড়ে যায়। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ কারণ যে আমরা বলি যে সাইটোকাইন স্টর্ম, যেটা সেই স্টর্ম হওয়ার জন্য যে সাইটোকাইনস গুলো রিলিজ হয়, সেগুলো আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিনকে অকার্যকর করে। সেই জন্য কিন্তু ব্লাড সুগার লেভেলটা বেড়ে যেতে পারে। তাহলে আসলে অনেক কারণেই কিন্তু ব্লাড সুগার লেভেলটা এই পিরিয়ডে কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে আমরা কিন্তু এই সময়ে যদি আমরা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাসায় নিয়মিত মেনটেন করি, এবং অথবা যদি বাসায় যদি সম্ভব না হয়, তাহলে অন্তত ছাদে গিয়ে যদি আমি সকাল 9টা থেকে 11টা বা 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে হেঁটে আসি, দুটি জিনিস হবে। এক নাম্বার হলো যে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে, 2 নাম্বার তার কিন্তু ভিটামিন ডিটাও তিনি পাবেন। সেটা করতে পারেন। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমি বলবো যে এখন এই সময়ে কিন্তু খাদ্যাভ্যাসের আরেকটু জিনিস যোগ করতে হয়, এই জন্য যে ডায়াবেটিসের স্যার, আমরা রোগীদের খাদ্যাভ্যাসের প্রসঙ্গে আরো বিশদে আলোচনা করবো। আমাদের সাথে ফোনে একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম বাদল।
আমার নাম বাদল, আমি সিরাজদিখান থেকে বলছি। আর আমার বয়স হলো 46। আমার হাত পা জ্বলাপোড়া করে 4 বছর যাবত, এবং 24 ঘন্টা জ্বলাপোড়া করে। আমি রাত্রে ঘুমাইতে পারি না। ডাক্তার কাছে গেলে কি ট্যাবলেট দেয়, কোনো কাজ করে না। ভিটামিন ট্যাবলেট দেয়, কোনো কাজ করে না। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছেন। হ্যালো স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। জি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন আব্দুল গায়ুম। আমি ঢাকার বাড্ডা থেকে বলছি। তা আমি আসলে করোনা কোভিড পজিটিভ ছিলাম। নেগেটিভ আসছে আপনার এই মাসের 8-10 তারিখে। তো এখন আমি আসলে বাসায় ছিলাম, এখন আমি বাইরে কাজে যাচ্ছি, যেতে চাচ্ছি। তো আমার এখন পরবর্তীতে আমার এই আবার পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু, এটা আর কি জানার ছিল। বা আমি আমার কি এখনো শরীরে দুর্বলতা আছে, বাট আমার প্রশ্ন হলো যে আমার ঝুঁকি কতটুকু বা আমার কি ধরনের কি করা উচিত। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি স্যারদের কাছে আসছি যে আমাদের সাথে প্রথম যে দর্শক ছিলেন, যে ওনার প্রশ্নটা ছিল যে গা জ্বালাপোড়া করা এবং রাতে ঘুমের একটা সমস্যা, সেটার জন্য ডাক্তার ওনাকে ভিটামিন দিচ্ছেন। তো এই মুহূর্তে উনি কি করবেন? আমি হালিম স্যারের কাছে আসছি। আচ্ছা, আসলে তাকে অনেক জিনিস জিজ্ঞেস করার ছিল, যে বিশেষ করে তার ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি কিনা। হাত পা জ্বালাপোড়া করে, এটা হয়তো পেরিফেরাল নিউরোপ্যাথিরই হয়তো একটা পার্ট হতে পারে। তাহলে উনি ভিটামিনের পাশাপাশি শুধু ভিটামিনে হয়তো নাও যেতে পারে। উনি প্রিগাবালিন 50 মিলিগ্রাম সকালে একটা এবং রাত্রে একটা, প্রথম দিকে হয়তো একটা করে 7 দিন খেয়ে তারপরে 2টি করে খেতে পারেন, কারণ এই ট্যাবলেটটি খেলে আবার অনেকের একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সবারই দেখা দেয় না। তাহলে আমি বলবো যে প্রথম 1 সপ্তাহ 50 মিলিগ্রাম করে একটা করে খাবেন, পরে 2টি করে, সকালে একটা রাত্রে একটা করে খেয়ে দেখতে পারেন। এছাড়াও আমার মনে হয় যে ওনার পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য বা ওনার হয়তো ইভালুয়েশনের দরকার হতে পারে। সেক্ষেত্রে উনি আপাতত এই সময়ে যদি একটু এই ওষুধে ইমপ্রুভ করে, পরবর্তীতে উনি হয়তো একজন মেডিসিন স্পেশালিস্ট এর সাথে কথা বললে অথবা নিউরোলজিস্টের সাথে কথা বললে আশা করি ওনার সমস্যাটা সমাধান বের হয়ে আসবে। আচ্ছা, আশা করি উনার উত্তর আপনি পেয়ে গেছেন। স্যারের কাছে একটু আসি, যে আমাদের সাথে পরবর্তীতে যে দর্শক ছিলেন, ওনার প্রশ্নটা ছিল যে উনি কোভিড নেগেটিভ হয়েছেন, এখন উনি কাজে বাইরে যাচ্ছেন, সেক্ষেত্রে মানে উনার কি পুনরায় আক্রান্ত হবার ঝুঁকি আছে কিনা, মানে রিকারেন্স হতে পারে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আসলে এই প্রশ্ন তো অনেকেরই। আপনার প্রথম কথা হলো যে আপনি যেহেতু নেগেটিভ হয়ে গেছে, আর অলরেডি তো প্রায় 2 সপ্তাহ পার হয়ে গেছে, আপনি কিন্তু নর্মাল চলাফেরা খাওয়া দাওয়া এগুলো করতে পারেন। তো বেশি অনেকদিন পরে কিন্তু একটা ভাইরাস, তো কারো কারো পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়া হয়, কয়েকদিন দুর্বল লাগতে পারে, মাথা ঘোরা, ক্লান্তি, ডায়েট এগুলো হতে পারে। টেনশনের কোনো কারণ নাই, এগুলো দ্রুত ভালো হয়ে যায়। আপনি নর্মাল কাজে যোগদান করতে পারেন। আপনাদের একটু পুষ্টিকর খাওয়া দাওয়া করবেন, শাকসবজি বেশি খাবেন, ফলমূল বেশি খাবেন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো কিন্তু মেনটেন করে চলবেন। তো যেটা বললেন আবার হতে পারে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আসলে যে কোনো ভাইরাস আমরা মনে করি যে একবার হলে আর হবে না। করোনার ব্যাপারে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। এখনো বলতে পারেন যে আমরা অনেক কিছু রিসার্চ পর্যায়ে রয়ে গেছি, ফাইনাল আনসার কিন্তু অনেকেই জানি না আমরা। তবে কিছু কিছু রিসার্চ করে তারা বিভিন্ন দেশে তারা দেখছেন যে করোনা হওয়ার পরে যে অ্যান্টিবডি ডেভেলপ করে, দেখা যায় 2 মাস পরে কমে যায়, এবং কারো কারো বেলা দেখা যায় 3 মাসের বেশি প্রোটেকশনটা থাকে না। সুতরাং একটা ঝুঁকি কিন্তু রয়ে গেছে এই পর্যন্ত, যা আমরা জানি, সাইন্টিফিক রিসার্চ করে যতটুকু পাওয়া গেছে, 3 মাসের পরে কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সেই জন্য সবার জন্যই একই একটা উপদেশ আমার, যারা একবার হয়ে গেছে করোনা, তারা যেন কেউ মনে না করেন যে আমার আর হবে না, তা কিন্তু না, 3 মাস পরে কিন্তু হইতেও পারে। 2 নম্বর হলো আপনি এর মধ্যে কি করতে হবে, নর্মাল চলাফেরা খাওয়া দাওয়া করবেন, কিন্তু স্বাস্থ্যবিধির ব্যাপারে যেন কোনো কার্পণ্য না করেন। আপনাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, যেমন মিনিমাম তো মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব মেনটেন করা, অবস্থা বাইরে ঘোরাফেরা না করা, কাজের জন্য বাইরে যাবেন, দরকার বলে কাজ শেখে দ্রুত ফিরে আসবেন, এগুলো কিন্তু আপনি মেনটেন করে চলতেই হবে। কারণ যতদিন পর্যন্ত আসলে কার্যকরী কোনো ভ্যাকসিন আমরা না পাবো, ততদিন কিন্তু আমাদেরকে প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থা সবার জন্য, যে আক্রান্ত হলো তার জন্য তো বটেই, যিনি আক্রান্ত হয়ে গেছেন এবং যিনি আক্রান্ত হন নাই, সবার জন্য কিন্তু একই জিনিস। স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো, আমাদেরকে সচেতনতার কোনো বিকল্প নাই। আমরা সাহস হারাবো না, আমরা অবশ্যই আত্মবিশ্বাস রাখবো, এর কিন্তু চলতে হবে, এইভাবেই কিন্তু আমাদের চলবে, খেয়াল রাখবেন আপনারা। আচ্ছা স্যার, আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন, দ্রুত প্রশ্নটি করতে হবে। আমি রাজশাহীতে বলছিলাম বাদল। তো আমার বয়স হচ্ছে 26 বছর চলছে। আমার কোনো ডায়াবেটিস হয়নি। আমি হরমোনের চিকিৎসা করতেছি রাজশাহী পপুলারে থেকে। তো আমি এখন কি করব? আর একজন বয়স্ক পুরুষের হরমোন লেভেল কত হওয়া উচিত? আচ্ছা স্যার, হালিম স্যার কাছে আসুন। আচ্ছা, আসলে উনি হরমোনের কথা উল্লেখ করেছেন, কিন্তু আসলে বডিতে অনেক রকম হরমোন আছে, হ্যাঁ? তো উনি কোন হরমোন সেটা উল্লেখ করেন নাই। আমি ধরে নিচ্ছি যে আমাদের দেশে কমনেস্ট হরমোনাল ডিসঅর্ডার যেটা থাইরয়েড হরমোন, ধরে নিলাম যে ওনার হাইপোথাইরয়েডিজম আছে। তো উনি এখন বলেছে যে উনি এখন কি করবেন। আসলে রাজশাহীতেও কিন্তু ভালো ভালো সেন্টার আছে, এমনকি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে। উনি ওনার FT4 TSS এই টেস্টটা করবেন, করে দেখবেন যে ওনার যদি TSS দেখা যায় যে 3-4-এর মধ্যে থাকে, তাহলে বুঝবেন যে উনি ভালো আছেন। আর যদি বেশি থাকে, তাহলে তিনি একজন মেডিসিন অথবা একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাথে কথা বলবেন। আচ্ছা দর্শক, আশা করি আর আপনার প্রশ্নের হরমোনের উত্তর আপনি পেয়ে লেভেলটা গেছেন। না দেখে আসলে এই মুহূর্তে বলা খুব মুশকিল যে ওনার এখন যে কি অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। আসলে এই ব্লাডের হরমোনের যে রিপোর্ট গুলো, এগুলো আসলে টোটালি আমরা রিপোর্টের উপর ডিপেন্ড করি। এগুলো ক্লিনিক্যালি আসলে অতটা খুব একটা বোঝা যায় না, খুব বেশি প্রমিনেন্ট না হলে কিন্তু খুব একটা বোঝা যায় না আর কি। উনি যেহেতু ওষুধ খাচ্ছেন আমি ধরে নিলাম, তাহলে ওনার হয়তো খুব বেশি যে মানে হেরফের হবে তা কিন্তু নয়। উনি একটু FT4 TSS টা করে একজন কনসালটেন্টের সাথে কথা বললে আশা করি ওনার সমস্যার সমাধান বের হয়ে যেত। আর এই মুহূর্তে যদি উনি বলতে পারতেন যে ওনার TSS লেভেলটা কত, তাহলে আমরা এখানে সমাধান করে দিতে পারতাম। আচ্ছা, একটু স্যারের কাছে আসি। যে স্যার যেটা বলছিলেন যে আমাদের দেশের সংক্রমণের হারটা কিন্তু এখনো স্ট্যাটিক আছে, মানে খুব একটা বাড়ছেও না, আবার কমার কোনো ধরনের লক্ষণ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো স্যার, এরকম একটা পরিস্থিতিতে যদি সামনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা করা হয়, সেক্ষেত্রে এটা আসলে কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, অনেকে তো অনেক বাপ মা, বিশেষ করে ছোট বাচ্চাদের বেলায় যারা প্রাইমারি স্কুলে পড়ে বা হাই স্কুলে, তাদের কিন্তু তার বাপ মারাও কিন্তু খুব টেনশনে। তা আমার মনে হয় যেহেতু সংক্রমণটা কমে নাই, তো সংক্রমণের হার বাড়ে নাই কথা সত্য, কিন্তু স্ট্যাটিক তো বেশ বেশি তো। কারণ আসলে তো আমরা সত্যিকার পিকচার কিন্তু জানি না। আমরা যে যত হাজার টেস্ট করি তার মধ্যে কতজন আক্রান্ত ওইটি কিন্তু আমরা বলছি। এটা কিন্তু দেশের রিয়েল পিকচার না। দেশে আসলে সংক্রমণের হার মনে আরো বেশি, যেটা আমাদের মনে। আমরা আরো টেস্ট করতে পারতাম, তাহলে আমরা বলতে পারতাম যে আসলে কত মানুষ দেশে আক্রান্ত হয়ে গেছে। এর মধ্যে আমরা ধরেই নেই যে সংক্রমণের ঝুঁকি এখনো আছে অনেক বেশি, সামনে বাড়তেও পারে, আমরা জানি না। এই অবস্থায় আমি মনে করি স্কুল খুলে দেওয়া ঠিক হবে না। কারণ শুধু স্কুল না, স্কুল বলেন যে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই তো মানে শিক্ষা প্রতিষ্ঠান ওটাই খোলা এই মুহূর্তে ঠিক না। আরো চিন্তা ভাবনা করতে হবে, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সবচেয়ে যেটা জরুরি, ছোট বাচ্চা, প্রাইমারি স্কুল বা হাই স্কুল, ছোট বাচ্চা তো, বাচ্চা যে স্কুলে যাবে, ক্লাসরুম ছোট ক্লাস, গাদাগাদি করে বসবে, তারা আসলে বাচ্চা তো বুঝবে কিনা, এই শারীরিক দূরত্ব মানবে কিনা, একজন একজনের গায়ে গায়ে বসবে, পোলা বন্ধ খেলাধুলা করবে, দেখবেন যে সুযোগ পেলে ওরা বাইরে ফিল্ডে যায়, দৌড়াদৌড়ি, লাফালাফি। কিন্তু বাচ্চাদের স্বভাব তো স্বভাব, এতে স্বভাব তো নেই। কারণ ঘরে তো 5 মাস বন্দি, তারা বন্দি। এই অবস্থায় যদি স্কুলে চলে আসে, তারা কিন্তু স্বাস্থ্যবিধি অতটা বুঝবেও না, মানবে না, মানার চেষ্টা করবে না। এই 1 নম্বর। 2 নম্বর, সে তো আমরা তো জানি না কোন বাচ্চা কার মধ্যে ভাইরাস, যেমন যে একজনের ভাইরাস আরেক বাচ্চা মধ্যে ছড়াবে। আবারও বাচ্চা কিন্তু ঘরে যাবে, ঘরে যায় তার বাপ মা আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়াবে, পাড়া প্রতিবেশী ছড়াবে। সুতরাং খুব ঝুঁকিপূর্ণ। এছাড়াও ধরেন বাচ্চা যে স্কুলে যাবে, মায়েরাই তো বাচ্চাদের নিয়ে যায়। দেখবেন যে বাচ্চাদের ক্লাসে ঢোকে অনেক যতগুলো বাচ্চা, প্রত্যেকের একজন করে মা বাবা যেই একজন গার্ডিয়ান থাকবে, তারা দেখবেন গেটের বাইরে ও তারাও একসাথে গাদাগাদি করে বসবে, কথাবার্তা বলবে, ওই শারীরিক দূরত্ব মেনটেন হবে কিনা। সুতরাং চতুর্দিক দিয়ে কিন্তু ছড়ানোর ঝুঁকিটা বেশি। সেজন্য আমি মনে করি এখন স্কুল খোলার দরকার নেই, আরো কয়েকদিন আমরা ফলো আপ করি, অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি। যদি সংক্রমণ সত্যিকারে কমতে থাকে, তখন হয়তো প্রশাসন চিন্তা ভাবনা করতে পারেন স্কুল খোলা যাবে কি যাবে না। হুট করে খুলে দিয়ে আমরা বাচ্চাদের তো ঝুঁকির মধ্যে ফেলতেও পারি, বাচ্চা এবং তার গার্জিয়ান, বাপ মা সবাই মিলে কিন্তু টেনশন থাকবে। সুতরাং এই মুহূর্তে আমি মনে করি আরো কিছুদিন আমরা ওয়েট করি, দেখি, তারপরে চিন্তা ভাবনা করে স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এখনই খোলা দরকার আমি মনে করি। আচ্ছা, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর মোহাম্মদ মোতালেব হোসেন। আমি মালিবাগ থেকে বলছি, শান্তিবাগ মালিবাগ থেকে বলছি। শোনা যাচ্ছে আমার জি, কথা? আপনাকে শোনা যাচ্ছে, আপনার প্রশ্নটি করুন। জি জি। হ্যালো।
বাংলা ভিশন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দর্শক সংক্ষেপে আপনার সুন্দর প্রশ্নটি অনুষ্ঠান করতে আয়োজন হবে। করার জন্য। এখানে আমাদের সামনে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, বাংলাদেশের স্বনামধন্য দুজন চিকিৎসক। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রশ্নটা করি। আমি ডায়াবেটিস রোগী, অনেকদিন যাবত আমি দেখাতে পারতেছি না। এই করোনাকালীন সময়ে আমি যেতে ভয়ও পাচ্ছি এবং যাচ্ছিও না। আমি সকালবেলা লিজেন্টাম খাই 500, বিকালে লিজেন্টাম খাই 500, রাতে আর কি। আর সকালবেলা খাওয়ার আগে অ্যাম্ফাটেপটিয়ান খাই। এখন আমি আমার গ্লুকোমিটার দিয়ে টেস্ট করেছি, ফাস্টিং এ 6.7 এসেছে, আর আফটার ব্রেকফাস্ট 9.7 এসেছে। এই হলো আমার অবস্থা। আমাকে যদি একটু সাজেশন দেন। আচ্ছা দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আমি হালিম স্যারের কাছে আসছি। হ্যাঁ, আপনার সুগার যেটা আছে আমি বলবো ভালোই আছে, আপনার জন্য 10-এর নিচে থাকলে চলবে। আর ফাস্টিং যেটা আছে মোটামুটি ভালোই আছে আমি বলবো। তবে আমি একটু উল্লেখ করতে চাই যে ডায়াবেটিসের কন্ট্রোল কিন্তু শুধুমাত্র ফাস্টিং এবং প্রান্ডিয়াল কন্ট্রোল নয়। আপনার HbA1c কেমন আছে, আপনার কোলেস্টেরল কেমন আছে, আপনার উচ্চ রক্তচাপ থাকলে সেটা নিয়ন্ত্রণে আছে কিনা, ঠিক আছে, কোলেস্টেরল ভালো আছে কিনা, এই সবগুলো যখন নিয়ন্ত্রণে থাকবে তখনই আমরা বলবো যে একজনের ডায়াবেটিস আসলে নিয়ন্ত্রণে আছে। তাহলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ আসলে একটা কম্প্রিহেন্সিভ বিষয়। আমার মনে হয় যে ডায়াবেটিসের রুটিন টেস্ট গুলো সব করে একজন টেলিমেডিসিনে কথা বলতে পারেন, দরকার হলে আমার নাম্বার নিয়ে আমার সাথেও কথা বললে আমি আশা করি সমাধান করে দিব। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, আপনি দুটি ড্রাগ পাচ্ছেন এখানে, একটা হলো মেটফরমিন, আরেকটি হলো এম্পাগ্লাইফ্লোজিন। আল্লাহ না করুক যদি কোনো সময় আপনার মানে কোভিড এর সিমটম গুলো ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা মেটফরমিন এবং এম্পাগ্লাইফ্লোজিন এই দুটি ওষুধকে আমরা বন্ধ করে দিতে বলি। কারণ করোনাকালীন সময়ে কিন্তু একজন কোভিড আক্রান্ত রোগী কিন্তু দেখা যায় যে তার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হতে পারে এই ওষুধগুলো ইউজ করলে আর কি। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখলেই মনে হয় হবে। আর আপনি আমার নাম্বারটা নিয়ে রিপোর্ট গুলো পাঠিয়ে দিলে ইনশাল্লাহ কথা বলবো। ভালো থাকবেন আপনি। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসলো ডায়াবেটিস রোগীদের জন্য। আচ্ছা, আমি আব্দুল্লাহ স্যারের কাছে আসি যে স্যার, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাইল্ড সিমটমসে কিন্তু অনেক রোগীরা সেরে উঠছেন, মানে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে খুব বেশি মানে তীব্র কোনো লক্ষণ নেই, একটা 21 দিন পরে বা 30 দিন পর তারা ধীরে ধীরে সেরে উঠছেন। কিন্তু পরবর্তীতে স্যার তাদের মধ্যে কি কোনো ধরনের মানে দীর্ঘমেয়াদী ঝুঁকির কি কোনো আশঙ্কা থাকে কিনা? না, ধন্যবাদ। আসলে তো মেজরিটি ধরেন 80% রোগী কিন্তু মাইল্ড বা মডারেট মৃদু সিমটম বলে অল্প থাকে, এবং তারা অনেকে হয়তো ভাইরাস আছে জানেও না, এমনিতেই ভালো হয়ে গেছে, প্রায় রোগী কিন্তু এরকম হয়। এবং এই জন্য আমরা বলি যে 80% রোগী শুধু মাইল্ড সিমটম যারা, তারা কিন্তু ঘরে বসে চিকিৎসা নিতে পারেন। সিম্পল লক্ষণ ভিত্তিক চিকিৎসা নিলে কিন্তু তারা ভালো হয়ে যাবেন, তাতে কোনো ভয়ের কোনো কারণ নাই। তো যেটা আপনি বললেন, হ্যাঁ, মাইল্ড সিমটম রোগীদেরও কিন্তু আমরা বলি যদি আপনার ঘরে থাকবেন, এই যে আমরা বলি জ্বর উঠলে প্যারাসিটামল খাবেন, অ্যান্টিহিস্টামিন খাবেন, এমনি আমরা জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন ডি এগুলো খেতে বলি, এগুলো খাবেন। রেস্টে থাকবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আইসোলেটেড থাকা, পুষ্টিকর খাদ্য এগুলো খাবেন, ফলমূল, শাকসবজি, টাটকা জিনিস, প্রোটিন, এগুলো খাবেন, এতে কিন্তু ম্যাক্সিমাম ভালো হয়ে যাবেন। তবে অবশ্যই কিন্তু তাদেরও একজন ডাক্তারের পরামর্শ নিয়ে রাখা উচিত, কারণ কখন জটিলতা আমরা তো জানি না। আমরা যেমন বলি যে শ্বাসকষ্ট হলে, কাশি হলে, বুক ব্যথা করলে এবং অক্সিজেন স্যাচুরেশন কিন্তু আমরা দেখতে পারি, যদি এটা কমে যায় তার কিন্তু হাসপাতালে লাগতে পারে। আর মাইল্ড সিমটম থেকে বললাম 80% কি ভালো হয়ে যায়। সুতরাং পরবর্তী পর্যায়ে একটা জিনিস হয় কারো কারো পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়া যেটা বলে, যে কোনো ভাইরাসই হতে পারে, দুর্বল, টায়ার্ড, ক্লান্তি, খেতে পারে না, রুচি নাই, মাথা ঘোরায়, ঘুম হয় না, হাত পা জ্বালা আছে, এগুলো হতে পারে। এগুলো কিন্তু ডেঞ্জারাস না, এগুলো কয়েকদিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যাবে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। কিন্তু তারপরেও যেটা আগে একজন প্রশ্ন করছিলেন, আপনি বললেন ভালো হয়ে গেলেও আপনি কিন্তু স্বাস্থ্যবিধির ব্যাপারে যথেষ্ট যত্নবান হবেন, স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলবেন। কারণ সিমটম ভালো হয়ে গেলেও 3 মাস পরে কিন্তু ঝুঁকি থাকে আবার করোনা আক্রান্ত হওয়ার। সুতরাং লক্ষণ তেমন হবে না, যদি হয় সিরিয়াস কিছু না। হ্যাঁ, যদি আপনার কোনো খারাপ লাগে, অন্য কোনো প্রবলেম হয়, রুচি একেবারে নাই, খেতে পারেন না, খুব দুর্বল, শরীর ব্যথা, মাথা, এগুলো হতে পারে, খুব রেয়ার, এগুলো খুব কমন না, আপনার একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আচ্ছা, এবং যে কোনো মুহূর্তে সিভিয়ার দিকে টার্ন নিতে পারে, এই মানসিক প্রস্তুতিটাও থাকতে হবে। স্যার, আমরা আবার আলোচনায় ফিরে আসবো একটু ছোট্ট বিরতির পর। আসলে যে কোনো মুহূর্তে না, 80% ভালো, 10-20% রোগীর কিন্তু আসলে সিরিয়াস হতে পারে, তাদের ডাক্তারের পরামর্শ লাগে। এবং 1-5% রোগীর কিন্তু হাসপাতালে ভর্তি হতে পারে, আইসিইউ লাগে, বেড, এগুলো হতে পারে, কিন্তু কমন না। সুতরাং এটা নিয়ে অবস্থা কেউ যেন ভীত সন্ত্রস্ত না হন।
এবং তবে এটা ঠিক, আপনি অবশ্যই একজন স্যার ডাক্তারের। আমরা একটি বিরতির পরে আবার আলোচনায় ফিরে আসছি। জি, দর্শক, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম করোনায় স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। বাংলাদেশে বর্তমান করোনা পরিস্থিতি সহ প্রয়োজনীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করছি। আপনারা চাইলে সরাসরি ফোন করতে পারেন। টিভি স্ক্রলে যে নাম্বারটি একটু পরপর দেখানো হচ্ছে সেই নাম্বারে ফোন করতে পারেন। এছাড়া ফেসবুকে আমরা লাইভে আছি, সেখানেও আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। এখন আমাদের আলোচনায় চলে যাচ্ছি। স্যার, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি, একটু আব্দুল্লাহ স্যারের কাছে একটু আসি। স্যার, টেস্টের একটা বিষয় আছে যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই করোনা সংক্রমণের সময় যে টেস্ট করে নিশ্চিত হওয়া যে সাসপেক্টেড কারোর মধ্যে করোনা ভাইরাস আছে কি নেই। তো স্যার, টেস্টের রেজাল্ট সম্পর্কে আমরা যেটা দেখতে পাই যে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে। কোনো জায়গায় হয়তো টেস্ট করে তারা পজিটিভ পেলো, আবার অন্য কোনো সেন্টারেই হয়তো রেজাল্টটা নেগেটিভ আসলো। এই যে একটা বিভ্রান্তির জায়গা তৈরি হচ্ছে, এটি কেন, বা এর পিছনে আসলে কারণ কি বলে আপনি মনে করেন? আসলে ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ইদানিং কিন্তু এটা বেশি হচ্ছে। দেখা যাচ্ছে এক জায়গায় পজিটিভ, ওই রোগী নিজেরাই আবার 2-3 জায়গায় করায় দেখা যায় অনার্সটা নেগেটিভ। ঘটনা কিন্তু ঘটছে, আমরা প্রায় জানছি আর কি। তো এটার ব্যাপারে কয়েকটা জিনিস হলো, আসলে ডিপেন্ড করে টেস্ট তো অনেক কিছুই তো জড়িত। আমাদের টেকনিশিয়ানের ব্যাপার আছে, ম্যান পাওয়ার কেমন, এক্সপার্ট বলে না, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, উনি কিভাবে করছেন। সবচেয়ে বড় কথা, প্রথম হলো কালেকশন থেকে শুরু করে অনেক কিছু এর মধ্যে জড়িত। স্যাম্পল কালেকশন কিভাবে করলেন, কিভাবে প্রিজার্ভ করলেন, কতক্ষণ পরে টেস্ট করলেন। বিশেষ করে যে ধরেন যে উপজেলা থেকে এই শহরে আসতে বা জেলা যেখানে টেস্ট এখানে আসতে টাইমলি করে কিনা, এগুলো কিন্তু অনেক কিছু জড়িত এর মধ্যে। প্লাস তো ধরেন কিছু কিছু আমাদের একটা বদনামও আছে, টেস্ট না করে পজিটিভ নেগেটিভ এসব ঘটনাও তো এর আগে করছে। যদিও আমার মনে হয় এখন বোধহয় এই ধরনের ঘটনা অতটা ঘটে না, কিন্তু এটাও তো একটা কারণ। তবে এটা ঠিক কারো কারো বেলা কিন্তু এটা হতে পারে। এই জন্য আমি জনগণের জন্য একটা কথা বলবো যে আপনারা অথেন্টিক, যদি যেখানে বিশ্বাস হয় ভালো মনে হয়, ওই একটা জায়গাতেই টেস্ট করান। অনেকে 2-3 জায়গায় দেয়, 2-3 জায়গায় তো রিপোর্ট কোনো সময় এক আসবে না। এই গত বছর আমরা ডেঙ্গুতে এই জিনিসগুলো দেখছি, রিপোর্ট কিন্তু এরকম উলটপালট হয়ে যায়। সুতরাং কয়েকটা জায়গায় যদি টেস্ট করেন, এটা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন আপনার বেশি। আমি মনে করি এটা একটা জায়গায় টেস্ট করলেই হবে, যেটা আপনি বিশ্বাসযোগ্য অথেন্টিক মনে হয় এটাই করেন। 3-4 জায়গায় টেস্ট করার দোকানে অযথা পয়সা নষ্ট হবে, হয়রানি হবে, দৌড়াদৌড়ি হবে। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হলো যদি কারো করোনার লক্ষণ থাকে, যেমন নর্মাল লক্ষণ আপনারা সবাই জানেন, জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, এই ধরনের, বা আরো কিছু লোক, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কেউ ঘ্রাণ পান না, একদম জ্বরের পরে 4-5 ধরে ঘ্রাণ নাই, রুচি নাই, পাতলা লাগে না, এগুলো কিন্তু করোনার খুব ইম্পর্টেন্ট লক্ষণ। এই লক্ষণ যদি কারো থাকে, টেস্ট যদি নেগেটিভ আসে, তারপরেও কিন্তু কেউ রিলাক্টেন্ট যেন না হয়, ধরেই নেবেন এটা করোনা হলো। আপনি ডাক্তারের পরামর্শ নেন, পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন, টেস্ট যেটাই আসুক। আর এরকম ঘটনা কিন্তু অনেক করছে, টেস্ট 2-3 বার নেগেটিভ, ফল লক্ষণ, টেস্ট করতে রেজাল্ট আসতে 4-5 দিন লেগে যায়, ওই কিন্তু মারাও গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। সুতরাং টেস্টের চেয়ে সবচেয়ে জরুরি, যদি আপনার লক্ষণ বা সিমটম থাকে, করোনার টিপিক্যাল লক্ষণ, এগুলো যদি থাকে, আপনার কিন্তু অবশ্যই অবহেলা করবেন না। এর সাথে ধরেন অক্সিজেন আপনার ঘরে অক্সিমিটার দিয়ে মাপতে পারেন। যদি অক্সিজেন কমে যায় 93 বা তার নিচে বা 90 নিচে আসলো, লক্ষণ আছে, টেস্ট নেগেটিভ, এইটা ধরেই নেবেন আপনি করোনা ছাড়া আর কোনোতে এরকম অক্সিজেন ছাড়া আর কিছু কিন্তু কমে না, বিশেষ করে বর্তমানে এই প্যান্ডেমিক এর সময়। সুতরাং জনগণের জন্য একটাই রিকোয়েস্ট, টেস্ট নিয়ে আপাতত অবস্থা টেস্ট করবেন না, বেশি জায়গায় টেস্ট করার দরকার নাই। আপনার লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন, সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। টেস্ট যেটাই আসুক, আমরা কিন্তু লক্ষণকে জোর দিচ্ছি বেশি। সুতরাং এগুলো খেয়াল রাখবেন। প্রয়োজন আমরা এক্সরে টেস্ট করা নেই, নাহলে সিটি স্ক্যান করা যায়, বুকের, এটা করলেও কিন্তু বোঝা যায় করোনা। এই প্যান্ডিং এর সময় এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এগুলো নিয়ে অযথা কেউ যেন প্যানিক না হন, ভয় না পান, এটা কেন পজিটিভ, এটা কেন, এর ঘটনা কিন্তু ঘটছে। এগুলোর দিকে একটু যত্নবান হলেই আমার মনে হয় আমরা এই ঝুঁকি থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত রাখতে পারবো আর কি। আচ্ছা স্যার, এই যে এত চারপাশে নেগেটিভ নিউজ আমরা পাচ্ছি যে প্রতিদিন এতজন করে আক্রান্ত হচ্ছেন, প্রতিদিন এতজন করে মারা যাচ্ছেন, মানে এত কিছুর মধ্যেও স্যার বাস্তবতা যেটা হচ্ছে যে মানুষ কিন্তু আশার কথা শুনতে চায়। মানুষ এমন পজিটিভ কিছু শুনতে চায় যেটা আশায় তারা আবার নতুন করে বুক বাঁধবে এবং সামনের দিনগুলোর পরিকল্পনা করবে। সেই আশারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে আমরা আশা করছি যে ভ্যাকসিন কবে আসবে, মানে এটা বিশ্ববাসীরই একটা চাওয়া যে ভ্যাকসিন একসময় আসবে। তো স্যার, এর বাস্তবতাটা আসলে কি? আমরা আসলে কি ভ্যাকসিন পেতে যাচ্ছি? আমি একটু হালিম স্যারের কাছে আসছি। আহ, আসলে ভ্যাকসিন তো এই পর্যন্ত বেশ কয়েকটা ভ্যাকসিন হচ্ছে এবং মোটামুটি
বোঝা যাচ্ছে যে কয়েকটা ভ্যাকসিন হয়তো বেশ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে অক্সফোর্ড ভ্যাকসিন বা আমেরিকা যে ভ্যাকসিনটা ট্রাই করছে, এই দুটি ভ্যাকসিন আমার মনে হয় যে সবাই আশা করছে পৃথিবীর যে হয়তো ভালোই হবে। আহ, তো আমি যে জায়গাটাতে উল্লেখ করতে চাই সেটা হলো যে যে প্যান্ডেমিকের সাথে ভ্যাকসিন শব্দটা কিন্তু ওইভাবে খুব একটা যায় না। কারণ প্যান্ডেমিক কিন্তু ঝড়ের মতো আসে, কালবৈশাখী ঝড় যেরকম হয় হঠাৎ করে আসে এবং সবকিছু ধ্বংস করে দিয়ে চলে যায়। প্যান্ডেমিকটা কিন্তু ঠিক একই রকম। যে কারণ হলো যে এই যে প্যান্ডেমিক আসার পরে অনেক আসলে জীবনকে ধ্বংস করে তারপর সে চলে যায়, কিন্তু একটা ভ্যাকসিন আবিষ্কার করতে কিন্তু কমপক্ষে 12 থেকে 18 মাস সময় লেগে যায়, প্রায় 2 বছর সময় কিন্তু লেগে যেতে পারে। আপনি স্প্যানিশ ফ্লুর যে ভ্যাকসিন সেটা 22 বছর পরে কিন্তু এসেছিল, যে আরেকটা প্যান্ডেমিক যেটা হয়েছিল 100 বছর আগে। তো আরেকটা বিষয় হলো যে এই যে ভ্যাকসিন যেগুলো আছে সেগুলো সেফটি এফিকেসি কেমন হবে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। তো ওই ভ্যাকসিনের চেয়ে আমি যেটা মনে করছি যে এই মুহূর্তে আমাদের যে প্রিভেনশনের দিকে খুব বেশি জোর দেওয়া উচিত। আরেকটা হলো যে যে আহ, আমার যারা পেশেন্ট, যে ডায়াবেটিসের রোগী যারা, তাদের সম্পর্কে আমি একটু বলতে চাই যে যাদের ডায়াবেটিস আছে, বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সেই জন্য তাদের কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। সেজন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন সকল ডায়াবেটিসে আক্রান্ত রোগীর জন্য নেওয়াটা কিন্তু আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সহ পৃথিবীর অনেক গাইডলাইন কিন্তু বলে দিয়েছে যে সকল ডায়াবেটিসে আক্রান্ত রোগী ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন এই সময়ের জন্য, এই প্যান্ডেমিকের জন্য কিন্তু খুবই জরুরি। তাহলে আমি বলবো যে সকল ডায়াবেটিকের পেশেন্ট এই দুটো ভ্যাকসিন নিয়ে নেবেন। আর স্যার যদি ভ্যাকসিন সম্পর্কে কিছু যোগ করতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো স্যারকে কিছু বলার জন্য। না, ঠিক আছে, ভ্যাকসিন আমি একটু বলি। আসলে তো যেটা বললেন, আসলে একটা ভ্যাকসিনে অনেক সময় লাগে, এটা সত্য। তবে এখন বর্তমানে যে যে করোনার যে ভ্যাকসিন বা কোভিড-19 যে ভ্যাকসিন, আপনি যদি খুব খেয়াল করে দেখেন, পৃথিবীর অনেক দেশ 125-26টা অর্গানাইজেশন কিন্তু উঠে পড়ে লাগছে কে কার আগে ভ্যাকসিন তৈরি করবে। তাদের অনেক মেধা, পয়সা, সময়, সাইন্টিফিক রিসার্চ, অনেকে কিন্তু ইনভেস্ট করছে এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য, এবং অনেকে কিন্তু সাকসেসফুল। এটা অত্যন্ত আশাপ্রদ খবর। রাশিয়া তো অলরেডি ভ্যাকসিন তাদের জনগণকে দিচ্ছেন। এর মধ্যে আমরা যে অক্সফোর্ডের ভ্যাকসিনের কথা জানি, মডার্নার ভ্যাকসিন আমেরিকান, ওদের কথা জানি, চায়না ভ্যাকসিন তারাও তো ফাইনাল ট্রায়ালে আছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারাও তো বলছে যে তারাও অলমোস্ট ভ্যাকসিন তৈরির বা আবিষ্কারের কিন্তু দ্বার প্রান্তে। আমার মনে হয় যেমন অক্সফোর্ড তো বলছে যে সেপ্টেম্বর অক্টোবরে তারা ভ্যাকসিনটা দিয়ে দেবে, রাশিয়াতে তো করে চালুই হয়ে গেছে। আমি মনে করি যে সেপ্টেম্বর অক্টোবর যদি নাও পাই, হয়তো এই বছরের মধ্যে ডিসেম্বরের মধ্যে আমরা কিন্তু ভ্যাকসিনটা পেয়ে যাব। তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের ভ্যাকসিনের ব্যাপারে ব্যাটারি খুব জরুরি। একটা হলো কার্যকরী কিনা, কতটুকু ইফেক্ট ওটা দেখতে হবে, ডোজ কটা লাগবে, একটা দিলে কতদিন অ্যান্টিবডি থাকবে, প্রোটেকশন কতদিন দিবে, আবার কবে দিতে হবে, এবং তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এগুলো কিন্তু আমাদের ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। তাই বিশেষ করে আমাদের মতো দেশ, আমরা তো হয়তো আমাদের কবে তৈরি আমাদের দেশ আমরা জানি না। নিশ্চয়ই বাইরে থেকে ভ্যাকসিন যখন আসবে তখন নিশ্চয়ই আমরা পেয়ে যাবো, আশা করছি আমরা। এটার দাম নিয়েও কিন্তু প্রশ্ন আছে, এক এক দেশে কিন্তু এক এক ধরনের ব্যবসা হবে, রাজনীতি হবে, বাণিজ্য কিন্তু হতেই পারে। তারপর আমি বিশ্বাস করি একটা কার্যকরী ভ্যাকসিন আমরা পাবো। একটা ভ্যাকসিন আসলেই কিন্তু এটা থেকে, এই করোনা সংক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো। এর আগ পর্যন্ত আমাদেরকে প্রতিকার প্রতিরোধ ব্যবস্থা নিতেই হবে। তবে আমি বিভিন্ন সময়, আমি একটা মিডিয়াতে বিভিন্ন সময় বলছি, প্রশাসন বা সরকার বা মন্ত্রণালয় যাই বলুক, ভ্যাকসিন দেশে পৃথিবীতে অবশ্যই আসবে। আমরা আশা করি এদের দ্বার প্রান্তে আছি, ফাইনাল স্টেজে অনেকগুলি আছে। এখন থেকে মনে হয় আমাদের এটা লবিং করা দরকার, বা বলেন বুকিং দেওয়া বলেন, যেটি বলেন, কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার, যেন ভ্যাকসিন আসতে আমরা যেন পেয়ে যাই, আমাদের জনগণ যেন পেয়ে যায়। একসাথে হয়তো এতগুলো ধরনের 17 কোটি লোক সব তো দিতে পারবে না। আমরা প্রায়োরিটি অনুযায়ী কার ভ্যাকসিন দিতে হবে ওইভাবে যেন আমরা পরিকল্পনা এখন থেকে নিয়ে রাখি। কত ডোজ আনবো, মানে সিরিজ লাগবে, ম্যান পাওয়ার লাগবে, ভ্যাকসিন কিন্তু প্রিজার্ভ করতে হয়, জ্যান চ্যান রাখা যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এগুলোর ব্যবস্থা কিন্তু আমাদের এখন থেকে নিয়ে রাখা উচিত। এবং আমি যেটা বলছি যে প্রায়োরিটি মানে, যেমন বয়স্ক মানুষ, 60 বছরের উপরে যাদের ডায়াবেটিস আছে, অন্যান্য কোমরবিডিটি, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, স্ট্রোক বা ক্যান্সার যাদের আছে, তাদের কিন্তু, এবং যারা স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে এবং ফ্রন্টলাইনের যোদ্ধা, তাদের ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মী, সাংবাদিক, এই ধরনের প্রায়োরিটি অনুযায়ী কাদের কাদের দেওয়া হবে, এগুলো থেকে যদি আমরা এখনই একটা কার্যকরী পদক্ষেপ নিয়ে রাখি, তাহলে ভ্যাকসিন আসার সাথে সাথেই আমাদের জনগণ যেন সহজেই ভ্যাকসিন পেতে পারে। আর পয়সাটার ব্যাপারেও ইম্পর্টেন্ট, টাকাটাও তো কষ্টটাকেও ইম্পর্টেন্ট।
অক্সফোর্ডের ভ্যাকসিন তো বলছে অনেক সস্তা পড়বে, 1 কাপ কফির দাম, এরকমই বলছে আর কি। চায়নার ভ্যাকসিন শুনলাম অনেক টাকা, 2টা ডোজ 12,000 টাকা মতো লাগবে। মডার্নার ভ্যাকসিন মোটামুটি কস্টলি পড়বে। আমরা আশা করি WHO কিন্তু তৃতীয় বিশ্বের জন্য আমাদের মতো দেশের এরা হয়তো বিনা পয়সায় দিবে। সুতরাং গভর্নমেন্টের আমি মনে করি সরকার বোধহয় এখন থেকে একটু পদক্ষেপ নিলে ভ্যাকসিন আসার সাথে যেন আমরা পেয়ে যাই, আমাদের জনগণ যেন পেয়ে যায়। আমরা আগে থেকে যদি উদ্যোগ না নেই তাহলে তো হয়তো কারাকারি লেগে যায়, সারা পৃথিবী যারা পয়সাওয়ালা ধনী দেশ যারা হয়তো টাকা দিয়ে আগেই কিনে নেবে, আমরা তো হয়তো যেন ডিপ্রাইভ না হয়, এই ব্যাপারে কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। আমি আশা করি অবশ্যই আমরা এই বছরের মধ্যেই কার্যকরী ভ্যাকসিন পাবো, এবং ভ্যাকসিন আসলেই কিন্তু এই করোনা সংক্রমণ থেকে আমরা আসলে বাঁচতে পারবো। আমরাও আশা করি যে সরকার এই ব্যাপারে কূটনৈতিক পদক্ষেপ নিবে যেন আমরা ভ্যাকসিন জি, অতি শীঘ্রই পাই। এটাই বলতে চাচ্ছি আমি। জি আচ্ছা, আমি একটু হালিম স্যারের কাছে আসি। যে স্যার, আপনি বলছিলেন যে ডায়াবেটিস রোগীদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং আপনারাও সবসময় বলে থাকেন যে ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ, এই 3D পারে হচ্ছে ডায়াবেটিস রোগীদেরকে রক্ষা করতে। তাহলে স্যার এই বিষয়ে কি বলবেন? না, ডায়েট নিয়ে যেটা বলবো যে ডায়াবেটিসের রোগীদের একটা আমাদের দেশে একটা বদ্ধমূল ধারণা যে ডায়াবেটিস হলে কিছু খাওয়া যাবে না। এই ধারণাটি পাল্টে দিতে হবে যে ডায়াবেটিস আক্রান্ত রোগীর কিন্তু কম খাওয়ার কোনো নিয়ম নেই, বেশি খাওয়ার নিয়ম নেই, পরিমাণ মতো খেতে হবে, এবং পরিমাণ মানেই কিন্তু কম নয়। হ্যাঁ, এই জিনিসটি কিন্তু মাথায় রাখতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, এই জিনিসগুলো প্রপোর্শনালিটলি যাতে থাকে, এবং সেই সাথে এখন আমাদের যে সমস্ত খাবার ইমিউনিটি আছে, প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, সেগুলো কিন্তু পরিমিত পরিমাণে আমরা ডায়াবেটিসের রোগীদেরকে খেতে বলি। সেই সাথে আমরা শাকসবজি এবং ফলমূল, সেই জিনিসগুলো কিন্তু পরিমিত পরিমাণে আমরা খেতে বলি। আর হাঁটাহাঁটি, যেটা তো আমি বলেছি। আর ওষুধগুলো নিয়ে যদি আমি বলতে চাই যে সবসময় টেলিমেডিসিনের মাধ্যমে একজন ডাক্তারের সাথে যদি যোগাযোগ রাখেন তাহলে খুব ভালো হয়, এবং যে ওষুধগুলো চলছে সেই ওষুধগুলোতে ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা, যদি না থাকে তাহলে টেলিমেডিসিনের মাধ্যমে তিনি তার কনসালটেন্টের সাথে যোগাযোগ করে ওনার সুগারটা কন্ট্রোল করে নিতে পারেন। আর হলো, যদি কারো কোভিড হয়ে যায় সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি মাইল্ড এবং মডারেট সিমটম যাদের থাকে তারা কিন্তু বাসায় থাকতে পারেন। শুধু যদি সিভিয়ার সিমটম যাদের থাকবে এবং ক্রিটিক্যাল ইল, তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করার দরকার হতে পারে। তবে যদি হাসপাতালে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা বলবো যে সবাইকে আসলে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে। আর যারা বাসায় অবস্থান করবেন তারা যদি মাইল্ড এবং মডারেট সিমটমের রোগী হন তাহলে আগের ওষুধগুলো যথা নিয়মে চলতে থাকবে। আর সেই সাথে আপনি পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খাবেন, সেটা এই স্যার, ফ্লুইডের আমাদের মধ্যে হাতে যাতে আবার সুগার সময় না একেবারে থাকে। শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শেষ করবার আগে আব্দুল্লাহ স্যারের কাছে একটু জানতে চাই যে দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা। না, ধন্যবাদ। জাস্ট শেষ কথা একটাই, আসলে জনগণের মধ্যে একটা জিনিস ভালো যে তারা ভয় ভীতি আতঙ্কগ্রস্ত অবস্থা এগুলো কিন্তু কাটাতে পারছে, এটা সত্য। কিন্তু তাই বলে আপনার প্রতি আমার অনুরোধ, আপনাদেরকে উদাসীন না হন, একেবারে ড্যাম কেয়ার ভাব যা কিছু এরকম যেন না করেন। স্বাস্থ্যবিধির ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু সচেতন হইতেই হবে। অবশ্যই বিধি মানবেন, মাস্ক অবশ্যই পরবেন, হাত ধোয়ার ব্যবস্থা করবেন, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, ঘুরবেন না, শারীরিক দূরত্বগুলো মেনটেন করে চলবেন। আপনাদের সচেতনতার কোনো বিকল্প নেই, আপনাকে সচেতন হতেই হবে। যতদিন না আমরা একটা ভ্যাকসিন পাই ততদিন কিন্তু আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু নেই চলে। কারণ এই করোনা কবে আমাদের দেশ থেকে যাবে না, শুধু সারা পৃথিবীর কোন দেশ থেকে আসলে যাবে কিনা, কতদিন যাবে, কবে যাবে, আমরা কিন্তু কেউ জানি না। ততদিন আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থাই নিতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, আমাদেরকে সচেতন থাকতেই হবে যতদিন না পর্যন্ত আমরা একটা কার্যকরী টিকা আসলে পাচ্ছি। এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, বিশ্ব থেকে করোনা ভাইরাস হয়তো একসময় মুক্তি নিবে, কিন্তু আমাদের যে অভ্যাসগুলো, যেই স্বাস্থ্যবিধি বা যেই প্রতিকারমূলক ব্যবস্থাগুলোর কথা বারবার আমাদের বিশেষজ্ঞরা বলছেন, সেগুলোকে কিন্তু আমাদের জীবন ধারণের একটা অংশ করে দিতে হবে। করোনা পরবর্তী বিশ্বেও যেন আমাদের মধ্যে এই ব্যাপারগুলো থেকে যায়, আমরা যে স্বাস্থ্যবিধিগুলো এখন মেনে চলছি। দর্শক, আপনাদের সাথে সামনের পর্বে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।